নমস্কার। ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি। গতকাল আমরা উম আ এ এই প্রোগ্রামটা শুরু করেছিলাম। আজকে তার ২য় পর্ব। আ গৌতম মিশ্রকে নিয়ে আলোচনা হয়েছে গত গত এতে কালকের প্রোগ্রামটাতে। তো আপনারা লক্ষ্য রাখবেন এই এক্সিবিশনটা ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে জিসি লাহা গ্যালারিতে। আ ২৪, ২৫, ২৬ হ্যাঁ, ২৪ অব্দি বোধহয় প্রোগ্রামটা এক্সিবিশনটা থাকবে। আপনারা যাবেন সেটা কালকে আমি বলে দিয়েছি। এখন যেটা হচ্ছে যে গতকাল যে বন্ধুরা ছিল তারা ওর ছবি বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছে। আজকে ওর পরিবারের তরফ থেকে ওনার স্ত্রী এবং আ রিয়া, কন্যা আরকি রিয়া সে আছে। তা আমি তাকে বলব একটু কিছু বলতে যে ছবি নিয়ে হোক, ওর জীবনযাপন বা অন্যান্য তার বাবা কেমন ছিল, কিরকম ইত্যাদি। রিয়া তুমি শুরু করে দাও। হুম। আমি গৌতম মিশ্রর মেয়ে, রিয়া মিশ্র দাস। বাবা বাবার বিষয় বলতে গেলে তো সেটা মানে একটা অনেকটা জায়গা। তো সেখানে সে আমার জীবনের সবকিছু ছিল। তাকে নিয়ে কি বলবো কি বলবো না সে শুরু করতে গেলে হয়তো আমি সেটা শেষও করতে পারবো না। সেই মানুষটা অনেক দিয়ে গেছে বা আমাকে এত বড় করেছে, এত কিছু দিয়েছে। সেই মানুষটাকে আর ফিরে পাবো না, বা সে আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এখনো রয়েছে। কেমন ছোটবেলাটা লাগতো বাবাকে, বাবা কিরকম করতো ওইগুলো একটু বর্ণনা দাও, তাহলে ভালো লাগবে শুনতে আমাদের। খুব ছোট থেকেই তো তুমি বাবাকে দেখেছো। কিরকম করতো, কিরকম ভাবে ওর ইয়ে ছিল। কলেজে পড়তো, তারপর কলেজের পর ও তো নানা রকম কাজকর্ম করেছে, ললিত কলায় কাজ করেছে, এগুলো কালকে আমরা আলোচনা করেছি এগুলো নিয়ে। আমার তো ওর সঙ্গে পরিচয় হয় কোনো একটা এক্সিবিশনে। আমাদের ওই দমদম চিত্রকরের শৈবাল দাস সে কতগুলো এক্সিবিশন অর্গানাইজ করতো প্যান আর্ট পত্রিকার নাম দিয়ে। তাতে সম্ভবত সেখানে ওর সঙ্গে আমার আলাপ হয়। তারপর ভালোভাবে যে কথাটা হয়, ও ব্যাঙ্গালোর কলা মেলায় জয়েন করে 91 সালে। সেখানে ওর সঙ্গে আমার অনেক কথা হয়। তা এইসব আমাদেরও কিছু অভিজ্ঞতা আছে, তোমারও তো কিছু অভিজ্ঞতা আছে বাবার সম্পর্কে। তা সেটা কি তার যেরকম মনে পড়ে, স্মৃতিচারণা তো একটু বলো আস্তে আস্তে, আমরা শুনি। হ্যাঁ, ছোটবেলাটা হয়তো পুরোটাই বাবাকে আমি পেয়েছি, একদম সব বিষয় পেয়েছি বাবাকে। হুম। আর যেভাবে আমাকে সাপোর্ট করা বা আমার সবকিছু মেনে নেওয়া, যা চেয়েছি সব দেওয়া, হুম। হুম। আমার সাথে সময় কাটানো। অনেক সময় দিত গৌতম, অনেক সময় দিত তোমাকে, তাই তো? প্রচুর প্রচুর ছোটবেলাটায়। সময় দিত, হয়তো এতটা সময় হয়তো মানে কোনো বাবা তার মেয়েকে দেয়নি। হুম। 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 হ্যাঁ, সেটা বুঝতে পারছি, সে তো ঠিকই। আমাদের সঙ্গে তো কথাবার্তা হতো অনেক ওর জীবনযাপন নিয়ে নিয়ে। খুব সবসময় হাসি খুশি একটা মুখ। আমার মনে পড়ে এখনো, আমার থেকে অনেক ছোট ও, প্রায় বছর পাঁচেকের ছোট। কিন্তু তবুও হ্যাঁ, আমরা বন্ধুর মতন ছিলাম। আমাদের সঙ্গে খুব মেলামেশা ছিল, বিশেষ করে দমদমে চিত্রকরেও ক্লাস নিতে যেত যে সময়, সেই সময়টা আমিও যেতাম। তা আমাদের সঙ্গে ওই ব্রেকে বা টিফিন ব্রেকে কিংবা বিকেলের পর ক্লাস নেওয়ার পর ওই বাইরে চায়ের দোকানে বসে অনেক কথা টথা হতো, নানা রকম। খুব রসিক ছিল, প্রচুর পড়াশোনা করতো, এ করতো, এটা আমি দেখেছি। ওর সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে ভারতীয় যে পুরাণ বা এইসব নিয়ে খুব বলতো আমাদের। তো উম, ওই আর কি, মানে যেরকম হয় আর কি। আমরা তো, আমি ওকে ক্লাস নিতে দেখেছি, খুব ভালো ক্লাস নিত, বাচ্চাদের খুব ভালো গাইড করতো, টিচিংটা খুব ভালো করতো। খুব অনেক গুণ ছিল খুবই ওর, ভালো অনেক করতো, কোয়ালিটি ছিল। খুবই ভালো হুম। করতো। কালকে শৈবাল দাও সেটা বলেছেন যে ও কত নিষ্ঠতার সঙ্গে আর কি, ন্যায় নিষ্ঠা নিয়ে একেবারে সেই ছাত্রদের মন বুঝে তাকে ড্রয়িং দেখানো দেখানো।
এইগুলোই তো আমাদের এখন মনে পড়ে। আর ছবির বিষয়ে তো তুমি যদি বলতে পারো, দেখো ওর ছবি, বাবার ছবি কিরকম ছিল, কি ধরনের ছবি ছিল। হুম। অ্যাকচুয়ালি তার ছবি আঁকা, জীবন ছবি নিয়ে থাকা, এটাই তো তার জীবন ছিল, আর সংসার ছিল তার সঙ্গে। তা হ্যাঁ, কারণ সে তো হ্যাঁ, ছবিতেই সবকিছু, সে আর অন্যদিকে তাকাতো না। সে ছবিটাকেই সবকিছু, সারা দিন রাত ছবি, যেটা ছবি হয় নিয়েই থাকতো আর কি। হুম। সারা দিন রাত সেটা নিয়েই থাকতো। তো সেটা নিয়ে কিছু বলতে পারবে? তুমি তো ছবি ছবি টবি দেখো তো, ছবি, তুমি তো আর্ট কলেজে পড়াশোনাও তো করেছো তো। হ্যাঁ, হ্যাঁ। তোমার একটা মানে আছে তো, মানে মেজারমেন্ট থাকে তো বাবার কাজ নিয়ে, বাবার ছবি নিয়ে একটা ভাবনা তো থাকে। সেইটা যদি তুমি বলতে পারো একটু একটু, ভালো হয়। বাবার ভাবনা হচ্ছে, মানে প্রপারলি সেই ভাবনাটা তো, আমি সেই ভাবনায় ঢুকতে পারিনি। কিন্তু হ্যাঁ, আচ্ছা। কিছু কিছু জীবনের ওঠা পড়া, যা যা কিছু হয়েছে বাবার, আহ, ছবির ধরন বা তার যা হয় স্টাইলাইজেশন, সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। তার শেষ শেষ জীবনে, মানে শেষ যে ছবিটা সে এঁকেছে, তো হুম, হুম, সেই হুম। ছবিটা অনেক 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 কথা বলে। হুম। মানে সেই ছবিটা এই তো আমি ক্যানভাসে কিছু স্লাইড ছবি। করেছি, এইসব ছবিগুলি আমি ওদের থেকে পেয়েছি, তার একটা স্লাইড করে দিয়েছি। এখানে কিছু ছবি আমি দেখতে পাচ্ছি, যদিও ওর অনেক ছবি আমি দেখিনি, ওর পরের হ্যাঁ, দিককার অনেক যেমন ছবি এই দেখা। ছবিটা এখন যেটা স্লাইড হলো কিছুক্ষণ আগে, তো এইটা হ্যাঁ, হ্যাঁ। বাবার ক্যানভাসের লাস্ট আঁকা। এটা এটা হ্যাঁ, না, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা। এইটা না, এটা না, আগেরটা। তার আগেরটা, হ্যাঁ, এটা। এটা তো স্কাল্পচার, ও উডের কাজ করতো, উড কাট করতো। হ্যাঁ, সব কাজই করতো, মানে হুম, আর্ট লাইনে যা কাজ আছে হুম, হুম। বাবা সব করেছে, সব হ্যাঁ, এক্সপেরিমেন্ট আমার সঙ্গে কথা হয়েছে সব তো, ও তো করেছে। বললো, বলতো যে আমি নানা রকম জব করি, জানি আমার কোনো নেই, প্রেজুডিস নেই, মানে যে কোনো জবই আমি করি। এই- এইগুলো ওর ছিল, ফলে হুম, এক হুম। ধরনের অন্য মন নিয়ে চলতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমাদের যা দেখা আর কি। হ্যাঁ। আর তুমি বলো সেটা আর কি, তোমার কিরকম কি লাগতো, যতটা মনে হয় আর কি, যতটা বলতে পারো। হ্যাঁ, দর্শকদের একটু বলতে হবে তো, কারণ এক্সিবিশনটা 19 তারিখ শুরু হচ্ছে, তোমরা তো থাকবে নিশ্চয়ই, অনেকেই আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আমরা ওর বন্ধু হিসাবে যেমন ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে, পরিবারের লোকের ভালো লাগবে। আর আর কিছু মনে পড়লে বলতে পারো আর কি। ছবি নিয়ে একটু দেখো না, বলতে পারো কিনা, ছবি নিয়ে কিছু তো বলা যায়। বললাম যে, যে হ্যাঁ, হ্যাঁ। বাবার যেটা মনে, মানে মানসিক যেই যখন যেরকম থাকতো বাবা, সেই নিয়েই ছবি আঁকতো। অনেক হুম, ভাবনা চিন্তা, সেই নিয়েই হুম। বাবা কাজ করতো। মানে সারাদিন সে ছবিকেই দিয়ে দিয়েছিল, সারা জীবন। হ্যাঁ, হ্যাঁ, তা তো তো নিশ্চয়ই, ছবিটা সারা জীবন, সারা জীবন সারা ধরে জীবন, ছবি নিয়েই আঁকড়ে ছিল, এটা ঠিক হ্যাঁ। কথা। তো মানে তা তোমার, অন্যান্যরা যেমন অনেক কিছু করে, কিন্তু বাবার ছবিটাই ছিল যে সে সেটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। হ্যাঁ, আচ্ছা, কলেজে ভর্তি হওয়ার আগে তুমি কি বাবার কাছেই ছবি আঁকা শিখতে? বাবা শেখাতো? না, বাবার কাছে আমি কোনোদিনই শিখিনি। বাবাকে দেখে আচ্ছা। দেখে যতটুকু করতাম, বাবা কোনোদিনই সেই হিসেবে আমাকে পড়াশোনা বা এই নিয়ে কোনো চাপ দেয়নি যে হ্যাঁ তোমাকে এটাই করতে হবে বা ওটাই করতে হবে। আমার যখন হুম, যেটা মন চেয়েছে আমি সেটাই করেছি। আর হুম, সেই কারণে হয়তো বাবার যে এখন যে, মানে জীবনে যে ফাঁকা জায়গাটা, যে আমি যখন যেটা চাইতাম, মন হুম। চাইতো আমি সেটা করতাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাতে বাবা আমাকে সাপোর্ট করতো সব সময়। তো সেটার হুম। বিশাল অভাব। তা তোমাকে ইন্ডিয়ান আর্ট কলেজে ভর্তি করে দিয়েছিল, তাই তো? মানে এর পর, হায়ার সেকেন্ডারির পর? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তারপর ওখান ইন্ডিয়ান থেকে আর্ট কোর্স কলেজে কমপ্লিট। ভর্তি হই আমি। আচ্ছা। মানে কি ছিল, সেটার পেন্টিং না? পেছনে অনেক পেন্টিংই ছিল। পেন্টিং ছিল, আচ্ছা। হুম। তো সেখানে ভর্তি হই, তারপর কল্যাণীতে যাই সে আচ্ছা, বছরই। কল্যাণীতে, আচ্ছা, ওই ইউনিভার্সিটিতে, ওখানে মাস্টার ডিগ্রি, মাস্টার ডিগ্রি ওখানে করতে হয়েছে। মাস্টার ডিগ্রি করি। আচ্ছা, আচ্ছা। এসব ব্যাপারে বাবা বাবার একটু তো গাইড করেছে তার মানে। হ্যাঁ, প্রচুর গাইড করেছে আমাকে। হুম, মানে আমি
কোথায় যাব, বা সেই হিসেবে আমি কথা বলতাম। আমি যখন কাজ করতাম তখন বাবার সাথে এসে আলোচনা করতাম অনেক, যে যে কিভাবে, বা আচ্ছা। আমার ভাবনা চিন্তাকে আমি কিভাবে এক্সিকিউট করব সেটা হুম হুম, বাবার সাথে আমি আলোচনা করতাম অনেক। আচ্ছা এই এতটা গাইডেন্স। আর্ট কলেজে ভর্তি হওয়ার আগে বাবা কোনোদিন এটা বলেনি যে তোমাকে ছবি আঁকতেই হবে। আচ্ছা আর আমি হয়তো ওইভাবে, মানে ছবি আঁকতাম, ভালো লাগতো, কিন্তু মানে ওইভাবে আমি কোনোদিন ভাবিনি যে আমি আর্ট কলেজেই ভর্তি হব। আচ্ছা। তারপর ক্লাস, যখন আমি মাধ্যমিক দিই, তারপর আমি জানি না আমার কি হয়েছিল, হয়তো এটা বাবার মেয়ে বললে হয়তো এটা হয়েছিল, যে আমি ছবির মধ্যে পুরোপুরি ঢুকে গেছিলাম। হুম। তা বাবার কথা ভেবে কি এখন আঁকতে ইচ্ছে করে, মানে ছবি আঁকার আসার ইচ্ছে করে কি? ছবি তো আমি আঁকি, এখন হয়তো জবের জন্য সেটা সময় হয়ে ওঠে না, কিন্তু সময়টা আমি পাওয়া ছবি যায়, আঁকি। চাকরির সময়টা জন্য পাওয়া যায় সময়টা না, কিন্তু আমি ছবি আঁকি। আচ্ছা। কারণ আর ওই ছবি আঁকার সময়, হ্যাঁ হ্যাঁ। এমনি সময় তো হয়, কিন্তু ছবি আঁকার সময় বাবার ওই জায়গাটা, হুম, বাবার কথাটা মনে পড়ে এই, হ্যাঁ, তাই তো? খুবই মনে। হ্যাঁ, ওই হাসি মুখটা মনে পড়ে আর কি। আমার তো ওকে ওই মুখটাই খালি হাসি মনে মুখ পড়ে, এই তো, একটা সবসময় হাসি হাসি লেগে থাকতো। সব সময় হাসি লেগে থাকতো তার মুখে। মানে সেই হাসি মুখটা, আর সে যতই যতই কষ্টে থাকুক বা, হুম, কিন্তু সে সারাক্ষণ তার মুখের মধ্যে যে হাসিটা থাকতো। হুম। তো এখন তুমি চাকরি করছো, আর এইটা মাঝে মধ্যে কাজ করছো, ছবি আঁকছো। হ্যাঁ, ছবি ছবি তো আঁকছি। একটা আচ্ছা। দুঃখ যখন রয়ে গেল যে, মানে আমি চাকরিও পেলাম এমন সময় যখন বাবা ছিল না। হুম, বুঝতে পেরেছি। কাজটা দেখতে হয়তো খুব ভালো লাগতো। হুম। হ্যাঁ, সে তো এখন অসুস্থ ছিল, হয়ে গেছে, আমি সেটা নিয়ে আর কিছু বলতে চাই না, শুনতে বলতে আমারও ভালো লাগে না, বা করতেই বলতে ইচ্ছে করে না। তো যাই হোক, সেটা তো হয়ে গেছে। এখন বাবার ছবিগুলো তো তোমার সঙ্গে আছে, বা তোমাদের সঙ্গে আছে, পরিবারের সঙ্গে আছে, ছবিগুলো তো ছবির মধ্যে তো বেঁচে আছে, এটাই তো। গৌতম যে বেঁচে আছে ছবির মধ্যে, কালকে যেমন সুমিত বলেছে যে গৌতম আমাদের সবার সঙ্গেই আছে, আমাদের সবার সঙ্গে আমরা আছি, ও আমাদের সঙ্গে আছে, আমি ওর সঙ্গে আছি, মানে সে তা না থাকলেও সে তার কাজের মধ্যে, তার যে স্মৃতির মধ্যে সে বেঁচে আছে। সেই রকম আর কি, যে বাবার কাজগুলো, বাবার ছবিগুলো, মানে উম, আর তোমার সঙ্গে আছে, তোমাদের পরিবারের সঙ্গে আছে, মানে বাবা ওখানে আছে, এটা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, আর মানে তোমার এখন বলতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি, ইমোশনাল একটা ব্যাপার এসে যাচ্ছে। এতে অন্য কিছু যদি বলার থাকে বলতে পারো। বলার মতন কিছু মনে পড়ছে না এখন, নাকি? হ্যাঁ, একটু মায়ের সাথে একটু কথা ঠিক বলা আছে, তারপর তাই এবার একটু মাকে দাও, তো মা একটু বলুক। হুম, মারুতি বলুন। হ্যাঁ দাদা। হ্যাঁ বলুন বলুন, আপনার মতন বলুন, ইমোশনাল না হয়ে একটু শক্ত মন নিয়েই কথা বলুন। আহ যেটা হচ্ছে যে গৌতম তো আমাদের বন্ধু ছিল, সবই জানেন। হ্যাঁ, আমার থেকে জুনিয়র ছিল ঠিকই, কিন্তু ও বন্ধুর মতনই ছিল, ওঠা বসা একসঙ্গে, শৈবালদার স্কুলে যাওয়া, হ্যাঁ, ওখানে হ্যাঁ। দেখতাম ও ক্লাস নিত, এইসব। তা আপনি একটু বলুন ওর সঙ্গে পরিচয় টরিচয় কখন কোথায় কিভাবে হয়েছিল, কিরম লেগেছিল, আমরা একটু শুনি। ও তো কলেজ, মানে লাস্ট ইয়ারে ওর সাথে আমার আলাপ হয়েছিল। আর কলেজে? হ্যাঁ, না, কলেজে আচ্ছা, আলাপ আপনি হয়নি। আপনি ইন্ডিয়ানের দুর্গানগরে। ছাত্র, না, ইন্ডিয়ানের না, আচ্ছা, আপনি এমনি জেনারেল লাইনের? আমি এই ছবি আঁকার লাইনে ছিলাম না, কিন্তু এখন আমি পুরোটাই ছবির মধ্যেই আছি। কিন্তু তখন আচ্ছা, আমি আমি সেটা গানের মধ্যে ছিলাম, আমি ক্লাসিক্যাল গানের, আচ্ছা শিখেছিলাম। হ্যাঁ, আচ্ছা গানে আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা। 2091-তে আর কি, 91-এ আর কি ওর সাথে আমার আলাপ। 91-এ, আচ্ছা।
ও 91, মানে যে বছর ও পাস আউট হলো ইন্টারনেট কলেজ থেকে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের 91। বিয়ে পাস আউটের আগে, মানে 1 মাস আগে বিয়েটা হয়েছে, পরীক্ষার 1 মাস আগে বিয়েটা আচ্ছা হয়েছিল। আচ্ছা, মানে কলেজের বিয়ে হওয়ার আগে এক মাস আগে বিয়েটা হয়েছিল। হুম। বিয়েটা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইখানেই পরিচয়, ওই দুর্গানগরেই পরিচয়। হ্যাঁ, দুর্গানগরেই পরিচয়, এই গান শুনেছিল আমার, সেখান থেকে আচ্ছা, আলাপ। গানের মাধ্যমে যোগাযোগটা হয়েছে, ও গান শুনতে গেছিল এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনি একটা ফ্রিলি বলুন, শুনি একটু। এক প্রোগ্রামে গিয়ে আলাপ হয়েছিল, ওদের সাথে গিয়েছিলাম, সেখানে গিয়ে আচ্ছা আলাপ করেছিল। তারপর তো বিয়ে, 91-এই বিয়ে। আচ্ছা। 30টা বছর কিভাবে কেটে গেল। হুম। হ্যাঁ, সময়টা তো পার হয়ে যায় আমাদেরও তো সেই, এই তো যেতাম, ও আসতো, আমাদের দেখা হতো। আজকে কত বছর মনে হয়, 30টা বছর তো বটেই, 30টা বছর আগের। আজকে হুম, শৈবালদা থাকলে ভালো হতো, শৈবালদা আর একটু লিঙ্ক করতে পারতো এই কথাগুলো। আমি তো হ্যাঁ জানতাম, কিন্তু জিনিসটা হচ্ছে যে অনেকটা আমি ওই ওর কাছ থেকে শোনা আর কি, কালকেই বিস্তারিত শুনলাম। এমনি একটা ওভারঅল যোগাযোগ ছিল সবার সঙ্গে, হ্যাঁ। সবারই আমাদের যেমন যোগাযোগ হয় এক্সিবিশন হল এখানে সেখানে এরকম আর কি। হুম 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 মূলত এক্সিবিশন হলেই ওর সঙ্গে আলাপ হয়েছিল, আর মূলত ওই চিত্র করে ওখানেই আমাদের দেখা হতো। আর ব্যাঙ্গালোর কলা মেলা গিয়েও আমরা একসঙ্গে 10 দিন ছিলাম তো, সেই সময় ওর হুম অনেক হুম, কথা হয়েছিল। হ্যাঁ ওর বোম্বে দিল্লির যোগাযোগ নিয়ে কথা বলছিল, ওর কাজ নিয়ে কথা বলছিল, মানে হ্যাঁ। পড়াশোনা করতো সেগুলো নিয়ে আলোচনা করতো এরকম আর কি। বেশ মানে ও পড়াশোনা, কাজ, তবে এইটাই বলবো না যে ও কাজ যতটা মন প্রাণ দিয়ে করেছে, সংসারটাও ঠিক ততটাই মন প্রাণ দিয়ে সংসারটাকে আঁকড়ে ধরেছিল। মানে হুম, দায়িত্ব নিয়ে সংসার পালন করেছে, মানে ভীষণ ভাবে, ভীষণ ভাবে, দায়িত্বশীল ছিল মানে আর কি। ভীষণ দায়িত্বশীল ছিল যে। আর প্রচন্ড কাজের, মানে ওর কাছে 24 ঘন্টাটা ওর কাছে কম মনে হতো, যে কাজের ক্ষেত্রে আরো সময়টা হুম হুম হুম। কাজ। হ্যাঁ, ও কত কি করতো, তো উড কাট এটা সেটা আমরা দেখতাম। ও হ্যাঁ, শৈবালদা কালকে দেখাচ্ছিল ওর ছোট ছোট উড কাটের কাজগুলো, সেগুলো আবার শৈবালদা বিভিন্ন জায়গায় কিছু বিক্রি করে দিয়েছিল, নিজে কিনেছে সেটা দেখালো কালকে। আহ, এগুলো জানতাম, প্রচুর। আমি দেখেওছি, ওর আমি শুনেছি ও বড় বড় এখানে তো এক্সিবিশনে থাকবে বোধহয় কিছু উড হ্যাঁ কাট, হ্যাঁ, এক্সিবিশনও থাকবে। আর 30টা কাজের মধ্যে। বড় কাজ প্রচুর করেছে। আর হুম ছবি তো, মানে আমি যেখানেই হাত দেবো সেখানেই ছবি, যেখানেই, মানে আমি ডায়েরি খুললেও হয়তো, এই কিছুদিন আগে আমি পুরোনো ডায়েরি গুলো বের করে দেখছি, কত লেখা আমাকে নিয়ে, কত লিখেছে যে আমাদের স্ট্রাগেলটা কিভাবে হয়েছে আর কি। হুম হুম হুম। সেটা, মানে ও লিখে রেখেছিল ডায়েরিতে, এটা আমি এই ইদানিং দেখছি আর কি, ডায়েরি গুলো উল্টে উল্টে আমি সব বের করেছি উপর থেকে ডায়েরি গুলো হুম দেখছিলাম, যে হুম ওর যে কাজের প্রতি, ওর আরো অনেক কাজ করার ছিল দাদা। হুম। না না, নিশ্চয়ই। আসলে ব্যাপারটা হচ্ছে যে উম, বয়স আর কি ছিল, এখন অসুস্থতার হ্যাঁ কারণে হয়েছে। আর আমাদের দেশে তো এইসব নেই, মানে মানে খুব নামি বিখ্যাত শিল্পী হলে তার জন্য অনেক হয়, কিন্তু আর সেই সময়টাও তো খুব খারাপ সময় যাচ্ছিল। তেইশের গোড়া শেষের দিকে বা প্রথম দিকটা বোধ হয়, না তেইশ সালে তো। তো সেই সময়টাও হ্যাঁ, তো এমনি খুব সুবিধে ছিল না, মানে অবস্থাটা যা যা ছিল আর কি। তো সেখানে হ্যাঁ, 2022-এ দাদা, সরি 2022, বাইশ। সেটা তো তখন করোনার শেষ পর্ব আর কি। তো সেই হ্যাঁ সময় আর করোনা। কি, এবার এটা বললে কেউ কেউ ভাববে যে করোনা এফেক্টেড, কিন্তু তা তো নয়, ওর এমনি অসুস্থ ছিল অন্য কারণে। এগুলোর কতটা আর বন্ধু বান্ধব পরিবার করতে পারে, মানে শিল্পীদের তো এই সুবিধেগুলো নেই আমাদের দেশে, যারা কাজ করে ওয়ার্কিং আর্টিস্ট হিসেবে। তাই ভাবতাম যে এগুলো হয়তো আরো একটু ভালো করে চিকিৎসা করাতে পারলে হয়তো আরো কিছুদিনও বেঁচে থাকতে পারতো। তা সেগুলো আর কি করা যাবে, সে তো নেই, চলেই গেছে, কিন্তু সে তো বেঁচে আছে আমাদের মধ্যে। তা ওই ছবি সে তো নিয়ে একটু। আমাদের, আমি কিন্তু হ্যাঁ। কোনো সময় মনে করি না যে ও নেই, আমি সব সময় মনে করি আমার আশেপাশে, আমার কাজের মধ্যে আমাকে আঁকা শিখিয়েছে। আমি সেই, এখন আমি সারা দিন রাত শুধু ওই আঁকা নিয়ে আছি বলে হয়তো বেঁচে আছি। ও আচ্ছা, বিয়ের পর থেকেও আঁকা শেখানো শুরু করে আপনাকে? না না, এই লাস্ট 2020-তে আমাকে, আমি এমনি আহ, কাজ করেছি এমনি, শাড়ি
চাদর, এগুলোতে যখন বুটিকে আমি কাজ করতাম ঘরে, আচ্ছা, ওই বুটিকের। সময় ছিল। হ্যাঁ। হ্যাঁ, বুটিকের। কিন্তু এই 2020 থেকে আমাকে বলেছে যে তোমার পরিচয় একটা পরিচিতি হতে হবে, কেন তুমি গানটা ছেড়েছো আমাদের জন্য, হুম। আমাদেরকে সাপোর্ট করার জন্য। তা হুম। তোমাকেও তোমার পরিচয় একটা নিয়ে বাঁচতে হবে, তোমাকে হুম। ছবিটা আঁকতে হবে। দাদা, এমন ভাবে আমি তখন ছবিটা আঁকতাম, সেটা এখনো আমি ওই ছবির জন্যই হয়তো বেঁচে আছি। আমি আমার হুম। কাজের মধ্যেই সারাদিন রাত থাকি, আর সেটা হ্যাঁ। ওর জন্য। ও আমার সব থেকে কাছের বন্ধু, যেখানে আমি সব বলতে পারি, সব হুম। বলতে পারি। সেটা এখনো বলি, এখনো প্রত্যেক দিন কাজ হলে ওকেই বলি যে দেখো কাজটা কি হলো। মানে আমি সবসময় মনে করি আমার আশেপাশে সবসময় সে আছে, সবসময় হুম। আছে, থাকবে। আমি হ্যাঁ, যতদিন নিশ্চয়ই তা আছে। বেঁচে থাকবো ততদিন থাকবে, আর ওর কাজ যতদিন এই পৃথিবীতে থাকবে, পৃথিবীতে সে কাজ তো থাকবেই, আর সে তখন বেঁচেও থাকবে তার সাথে। নিশ্চয়ই। তো ছবি সম্বন্ধে কিছু বলা যাবে, মানে ভাবনা চিন্তা আছে ওর ছবি দেখে কি মনে হয়, কিরকম ধরন ছিল, স্টাইল? এখন তো আপনার কিছুটা অভিজ্ঞতা হয়েছে আঁকতে আঁকতে। ওর ঠিক মানে মানে আধ্যাত্মিক একটা ব্যাপার আছে ওর মধ্যে ছিল, কিন্তু সেটা কারোর সঙ্গে প্রকাশ করতো না, কিন্তু ওর ছবির মধ্যে প্রকাশ পায়। আচ্ছা। একটা ছিল ওর মধ্যে আধ্যাত্মিক। মানে। হ্যাঁ, আমাকে হ্যাঁ, কালকে সৈকতটা বলছিল একটা আধ্যাত্মিক ব্যাপার ছিল ওর। হ্যাঁ বলছিল ছিল। যে ও মেডিটেশনটা ওর দেখা যেত, খুব হ্যাঁ, নেচার। meditation-টা, হ্যাঁ, খুব ছিল। ও যে একভাবে আসনে বসে যখন ও কাজ করতো, 18 ঘন্টা 20 ঘন্টা ওকে আমি বসে থাকতে দেখেছি দাদা। মানে আচ্ছা। আমি অবাক হয়ে যেতাম যে ও কি করে পারে এতক্ষণ বসে থাকতে। হুম। এখন বুঝতে পারি যে বসে থাকতে কেন পারতো আর কি। তখন হয়তো বুঝে উঠতে পারতাম না, ভাবতাম যে যে ওর কষ্ট হচ্ছে, কিন্তু ওর এইভাবেই ওর শরীরের মধ্যে অনেক কিছু মানে নিয়েছে, বলতে পারেনি, বলেনি আমাদেরকে যে কোনো কিছু অসুবিধা হচ্ছে, কোনোদিন বলেনি। আর হুম। 30 বছরে ডাক্তার দেখানো এইসব কিচ্ছু করেনি কোনোদিন। আচ্ছা। যখন এই ডাক্তারের কাছেও যাবে না, এটাও জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, ডাক্তার দেখাতে চাইতো না? না, একদম চাইতো না। একদমই ডাক্তারের প্রতি ওর কোনো ইয়ে ছিল না, যে ও নিজে নিজেকেই ফিট রাখতো, নিজেই কিন্তু চিকিৎসা করতো নিজের? নিজের চিকিৎসা নিজেই করতো। হ্যাঁ, আয়ুর্বেদিক একটা ওর কাছে একটা বড় একটা বিষয় ছিল, সেটা নিয়েও আচ্ছা। প্রচুর পড়াশোনা করেছে। আচ্ছা। কোনো বিষয় ছাড়েনি, আমি দেখেছি সব বিষয় ওর কাছে। প্রচুর লোক এসে ওষুধ নিয়ে গেছে, কি খাবো কিভাবে। তারাই এখন বলে যে দাদা কেন নিজের জন্য করলো না বিষয়টা, এটা কি করে হলো, দাদা তো আমাদেরকে ভালো করেছে, হ্যাঁ। তাহলে এটা কি আচ্ছা, করে ও হলো। মানে আয়ুর্বেদিক ওষুধও দিত লোককে খাওয়ার জন্য? না, মানে বলে দিত আর কি, যে এই ওষুধ কিনে তুমি খাও, মানে আয়ুর্বেদিক মানে ওষুধের দোকান আছে সেখান থেকে কিনে খাও, কিছু কিছু বলে দিত সেগুলো। তাহলে তো ওর তারা আয়ুর্বেদ সম্পর্কে জ্ঞান ভালো ছিল হয়েছে। একটা। হুম, আয়ুর্বেদের হুম। আয়ুর্বেদ সম্পর্কেও কিছু জানতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, ও অনেকটা জানতো এই বিষয়টা নিয়ে, কিন্তু ভালো। নিজের আর কোনো কিছু করেনি দাদা। এখন ওর যে সমস্ত ছবি টবিগুলো আছে সেগুলো কিভাবে আছে, মানে সংরক্ষিত আছে ভালোভাবে? হ্যাঁ, একদম। সেটা আমি ভীষণ ভাবে যত্ন, মানে এটা আমি যতদিন পারবো দাদা আমি সেটা তো করেই যাবো আর কি। তারপর তো মেয়ে হ্যাঁ। আছে, হ্যাঁ। ও তো আর্ট কলেজে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে এখন চাকরি করছে, কিন্তু তাও এই কাজের মধ্যে ও থাকে। হুম। কিন্তু সময়টাও একটু কম পায়, আমি বুঝি, কিন্তু এই সেটাও হবে হয়তো আস্তে আস্তে। কিন্তু আমি ওর কাজ খুব যত্ন করে রাখি, মানে প্রত্যেকটা ডায়েরি, প্রত্যেকটা ছোট ছোট কাজ অব্দি আমি খুব যত্ন করে রেখেছি। ওটা তো আচ্ছা। তা নিশ্চয়ই একটা ভালো করে ক্যাটালগ তৈরি করলে ভালো হয় সমস্ত কাজের ছবি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, এটা করে রাখলে ভালো হয় আর কি। তাতে হয় কি, হ্যাঁ, নিজেরাও দেখতে পাওয়া যায়, আর একটা হচ্ছে যে কেউ দেখতে চাইলে ওই ক্যাটালগ সবসময় তো বার করে বড় বড় ছবি, ও তো বিরাট নাকি ছবি আছে, 20 ফুটের নাকি ওয়াল পেন্টিং টেন্টিং আছে, আমাকে সুমিত বলেছে। হ্যাঁ, 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 যেটা নাকি ওখানে এক্সিবিট করা যাবে না বলে ওটা এখানে দেয়া যায়, মানে গ্যালারিটা আরো বড় গ্যালারি হলে, মানে ফিউচারে যদি কোনো বড় প্রদর্শনী হয় তখন সেটা দেখানো যাবে। হ্যাঁ, হ্যাঁ।
এটা কিন্তু তো ও ছোটবেলায়। যখন ও 2021-এ আমাকে বলেছিল যে, মানে তার আগের থেকে, আমি যখন পুরী থেকে যখন ছবি আঁকা শুরু করি তখন থেকে ও বলেছিল যে আমরা তিনজনে একটা এক্সিবিশন করব, মানে আচ্ছা একাডেমিতে আমরা তিনজনে এক্সিবিশন করব 2022-এ। এটা আমাকে, ও যখন বিছানায় শুয়ে আছে তখনও কিন্তু প্রত্যেক দিন একবার করে মনে করাতো দাদা আমাকে, যে আমরা তিনজনে কিন্তু exhibition করতে সুস্থ হয়ে যাবো। ফোন কল এসছে বোধহয় একটা। হ্যাঁ, আমরা তো সুস্থ হয়ে যাব, আমি ঠিক, আমরা এই কাজটা নিয়ে এগোবো আর এক্সিবিশন করব আমরা তিনজনে। সেটা আমারও ইচ্ছে রয়েছে, যে এটা আমি করবোই, কেন ওর ইচ্ছাটা আমার ইচ্ছা এখন। হ্যাঁ নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা পূরণ করা উচিত। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে আমার মতো সব সময় আছে, সব এই সময়। এই সমস্ত কাজের একটা ইয়ে তৈরি হলে ভালো হয়, ক্যাটালগ হয়ে থাকলে। তাহলে এক হচ্ছে নিজে দেখা, নিজেরা দেখা যায় মাঝে মধ্যে, আর একটা হচ্ছে কেউ দেখতে চাইলে ক্যাটালগটা দেখানো যায়। সবসময় তো বড় বড় ছবি বার করে তো দেখানো যায় না সবাইকে, সেটা একটা সমস্যা হয়। ক্যাটালগ হ্যাঁ একটা থাকলে বলছি, ভালো। হ্যাঁ বলেছি একজনকে আমি, ওই যে শুভদীপকেই বলেছি যে এই হ্যাঁ হ্যাঁ ক্যাটালগটা তৈরি করতে, কেননা অনেক করে একবারে কাজ বের করা, সেটাকে হ্যাঁ, ওটা সমস্যা হয়। সমস্যা হয়তো। হ্যাঁ, লোকজন লাগে, অনেক বড় ছবি হলে বড় স্কাল্পচার বার করা, তাকে যে পরিষ্কার টরিষ্কার করে লোকের সামনে আনা। আর এটা বারবার তো করা যায় না, একবার দুবার করা যায়। সেই জায়গায় ক্যাটালগটা খুব সুবিধাজনক। এবং অনলাইন ক্যাটালগ গুলো আরো ভালো, সরাসরি লিঙ্ক দিয়ে দিল, সেখানে দেখে নিল। যদিও অনলাইনের থেকে এখন প্রিন্টটা বেশি দেখতে চায় লোকে, অনলাইনে ছোট হয়ে দেখা যায় তো অনেক। এনিওয়েজ, হ্যাঁ ঠিক আছে, এগুলো হয়তো ভবিষ্যতে হবে। আর ওর এক্সিবিশনটা বন্ধুরা অর্গানাইজ করলো, সেটা নিশ্চয়ই ভালো লাগছে আমাদের সবার। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে যে দাদারা আচ্ছা, সবাই এগিয়ে এসছে একটা, হ্যাঁ আপনি এসছেন। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে যে অন্তত এই 3 বছর হতে গেল, এই 3 বছর পরে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্সিবিশনে আমার কোথাও তখনই কথা দেখবো। হয়েছিল, ও যখন এক্সপায়ার করলো সেই সময় আমি অরিজিতের সঙ্গে কথা বলেছিলাম যে এখন করোনার একটা অবস্থা চলছে, আমরা তো কেউ বাড়ি থেকে বেরোতে পারছি না, এটা করা যেতে পারে অনলাইনে। এই আজ আমরা দুদিন ধরে যেটা করছি। তা বললো যে এরকম রাজশেখর আছে দিল্লিতে, ওর যে খুব ক্লোজ আর কি। এই রাজশেখর তো হ্যাঁ, কাল বললো, আমি ওর শুনেছি। তো ও তোর ঘরে ওর অনেক জিনিস কাজ রয়েছে, আমাকে বলেছিল যে আমার ঘরে ওর অনেক ছবি আছে, স্কাল্পচার আছে, আমি কিনেছি ওর থেকে, এরকম আর কি। তা ওই বললো রাজশেখর একটা এক্সিবিশনের কথা ভাবছে। এখন করোনার মধ্যে তো এক্সিবিশন হল পাওয়া যাচ্ছিল না, করাটাও মুশকিল ছিল, মানে লেট করোনা পিরিয়ডটা আর কি, পরেরটা আর কি। তা সেটা আর কি, তখন আমি বলেছিলাম তাহলে এটা করতে, তা সেটা আর কি ওই যেটা হয়েছে আর কি, ওটা হবে এটা হবে করতে করতে ওটা ডিলেড হয়ে গেছে, মানে হয়নি। তা আমি বললাম ঠিক আছে, এক্সিবিশনটা যখন হবে তখন করা যাবে। সেই আর কি, এখন এক্সিবিশনটার কথা হতে আমি বললাম যে এটা করে দেওয়া যায়। এই কালকে একটা ডেট নিয়ে, আজকে একটা দুটো ডেট রেখেছিলাম, কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দুজন, মানে আমাদের আশুতোষ এবং এ দুজনই আসতে পারছে না। আশু প্রচন্ড ব্যস্ত, আর সন্ধ্যাকর তো ওই টেকনিক্যাল কারণে ও ঢুকতে পারলো না, কালকেও পারেনি। কালকে অনেক আচ্ছা, চেষ্টা করেছে, ওর নেটওয়ার্ক প্রবলেম আর কি। ওর ফোনের কোনো, ওর যে এটা ভরা আছে সেটা কিছু উইক আছে, বা ফোনের ফোনের কোনো প্রবলেম, ও ঢুকতে পারেনি আর কি, টেকনিক্যাল প্রবলেমও আর ছন্দকরদা, আসবে। ছন্দকরদা সন্ধ্যাকার তো আসলে কলেজ লাইফ থেকে একসঙ্গে ওরা, মানে যখন যে বাড়িতে আরে ছিল, একসঙ্গে ওঠা বসা, এটা আমি জানি। তা বর্ষা ভীষণ ভাবে ছন্দকরদাই ছিল ওর সাথে। হ্যাঁ আরো অনেকে ছিল, আমি তাদের নামগুলো জানি কিছু কিছু, যারা ও থাকতো কলেজে, কলেজে কালীপদ। পড়াকাল। হ্যাঁ, কালীপদ ছিল, কালীপদের সঙ্গে আজকে যোগাযোগের চেষ্টা হয়েছে কিন্তু করা যায়নি। আমি সুমিতকে বলেছিলাম যদি কালীপদকে আনা যেত, ও তো বোম্বেতে রয়েছে বোধহয়। তা এরকম আরো অনেকে আছে যাদের আমি নাম শুনেছি, ওরা ওর সঙ্গে থাকতো, ওই মেসের মতন করে থাকতো, এরকম একটা কিছু ব্যাপার ছিল আর কি। হ্যাঁ, এই এসব দুর্গানগরেই গল্প থাকতেন। শুনেছি। দুর্গানগরই তো, দুর্গানগরটাই ওর এরিয়া ছিল আর কি মোটামুটি, হুম, হুম, যাতায়াত ওখান থেকে এগুলো ছিল আর হুম, কি। এই আর কি, আমাদের একটা সামান্য প্রচেষ্টা যতটুকু পারা যায় করা হচ্ছে। আর এটা দেখা যাক এখন লোকজন কিরকম রেসপন্স করে। তবে আমরা যা ফেসবুকে পোস্ট পোস্ট করেছি, লোকের মানে আমার ক্লোজ যে যারা পরিচিত ফেসবুক ইউজার টুজার, তারা অনেকেই দেখছে। কেউ কেউ হুম, হোয়াটসঅ্যাপে, আমি অনেককে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে অনেকে রেসপন্স করেছে যে হ্যাঁ যাবো যাবো এরকম আর কি। ওই হুম, দেখতে এলেই ভালো লাগবে এই আর কি। 19 তারিখ থেকে শুরু। হুম। তো আর কিছু বলার থাকলে বলুন তাহলে। আমার তো প্রচুর সময় আছে, এখানে 2 ঘন্টা করে সময় আছে।
ওকে নিয়ে বললে তো প্রচুর প্রচুর স্মৃতি, প্রচুর কাজ, মানে ও কাজ করতো, অনেকেই লোক আসতো, তো তারা বলতো যে গৌতম দা, আমরা সব কাজ ফেলে রেখে তোমার কথা শুনতে আসি, কিন্তু তুমি কিন্তু তোমার কাজ কিন্তু করে যাও, তুমি কিন্তু থামো না, তুমি তোমার কাজ করো আর আমাদেরকে সমস্ত কথা বোঝাও আর কি, মানে আমরা হুম। যেই দরকারে আসি সেই দরকারটাও তুমি মেটাও, কিন্তু হ্যাঁ, তুমি হ্যাঁ, তোমার হ্যাঁ। কাজটা করো। মানে হাতে ও কাজটা করছে, বাটালি কাজ করেই যাচ্ছে ও, কিন্তু সবাই ওর সঙ্গে কথা বলছে, যার যার যা প্রয়োজন, যা দরকার, যেই হুম। বিষয় নিয়ে কথা বলতে হবে। আমিও দেখেছি এরকম দিন রাত নেই কথা বলছে, কাজ করছে। হ্যাঁ, আর না, আর কথা ওর তো যে, ভালোই বলতো, প্রচুর কথা বলতো, এমনি কথা হ্যাঁ, বলতেও ভালোবাসতো, কথা বলতে ভালোবাসতো, হ্যাঁ, কথা প্রচুর কথা বলতে বলতো। আর সবসময় হাসিটা মুখে থাকতো, ওইটা আমার মনে পড়ে আর কি। হ্যাঁ, ভীষণ ভাবে, যাই হোক মানে সেটা। হ্যাঁ। ও একটা প্রিয় পাত্র ছিল, মানে দুর্গানগরে, মানে খুব পরিচিতি একটা মুখ, প্রত্যেকেই ওকে শ্রদ্ধা করে, ভালোবাসে প্রত্যেকেই, মানে এই পুরো দুর্গানগরের লোক আর কি। হুম। এমনিতে তো বোধহয় সেই বারাসাতে পুষ্পল টুষ্পলার সঙ্গে ওর যোগ ছিল, পুষ্পল হ্যাঁ হ্যাঁ, ওদের ওরা আমাদের বাড়িতে আসতো, এসে অনেক যোগাযোগ ছিল। সময় থাকতো। এই তো লাস্ট যখন 2016 তখন তো একটা রাতে অরিজিৎ দা লাস্ট যখন এসেছিল, অরিজিৎ দা ছিল, সুমিত, সন্ধ্যাকর দা, তারপরে পুষ্পল, এরা সবাই ছিল, সারা রাত কথা হলো, কাজ নিয়ে কথা হচ্ছিল। তবে আমাদের বাড়িতে প্রায় দিনই সমীর দা, হ্যাঁ, সমীর সমীর দা সমীর তো 4 দিন 5 সমীর। দিন করে থেকে যেত, কাজ করতো, ওই গৌতম কাজ করতো, সমীর দা কথা বলতো, 4 দিন খুব 5 দিন এইভাবেই সময় কেটে যেত আমাদের সবার সাথে, হুম, একসাথে হুম, এই কাজ নিয়েই কথা তাদের, কাজ। হুম। সমীরকে আনতে পারতাম, কিন্তু ওর তো কথা তো বলতে পারে না এখন, শারীরিক এখন কারণে তো। কথাটা যে তার এই কানে একটা, প্রবলেম হচ্ছে, কথা বলতে পারে না, লিখে জানাতে পারে এখন, সেটা হয়, কিন্তু অনলাইনে তো ওটা লিখে লিখে কিভাবে করবে, ওটাকে অন্যভাবে করতে হয় তাহলে। যাই হোক, ও আসলে ভালো হতো, অনেক কিছু জানা যেত ওর থেকে। হুম হুম, আর প্রবীরদার সঙ্গে আমি কথা বলেছিলাম, প্রবীরদা বললে আমার সঙ্গে ওর একটু যোগাযোগ ছিল, দেখা টাকা হতো মাঝে মাঝে, প্রবীর মিত্র আর কি। হ্যাঁ হ্যাঁ, কবিতার সাথে, হ্যাঁ। আজও কথা হয়েছিল, কালনা পরশু একবার ফোনে কথা হচ্ছিল, তখন বললো যে ওর সঙ্গে আমার দেখা হতো, দু একবার দেখা হতো, বারাসাতে যখন থাকতো তার সঙ্গে ওর দেখা হতো। মানে এই যে হুম, মেলামেশা গুলো, যোগাযোগ, কানেকশন, এর মধ্যেই তো কাটতো, ছবি দেখানো, হ্যাঁ, এক্সিবিশন করা, অনেক এই রকমই লাস্ট, হয়েছে, রাগারাগিও হয়েছে। শৈবালদা শৈবালদা যেমন বললো কালকে একটা ঘটনার কথা। হ্যাঁ, হুম, এসবও ছিল আর কি, রাগারাগি ঝগড়াঝাটি এসবও ছিল, আবার ভালোবাসাবাসি গুলোও ছিল আর কি, মানে ভীষণ রকম। হ্যাঁ, শৈবালদা, সেটা। হ্যাঁ, একদম। হ্যাঁ, ওর শৈবালদা তো ওকে ওর তো এ করতো। কলেজ লাইফ থেকেই তো শৈবালদার স্কুলে শেখানো, শৈবালদার সাথে হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। সাথে দেখা হয়েছে, পরিচয় হয়েছে নন্দনে, কথা হয়েছে অনেক আপনার সাথে। হ্যাঁ, আমার সঙ্গে ওই যে বললাম না, আমার সঙ্গে কোনো এক্সিবিশন হলে বা কোথাও একটা আলাপ হয়েছিল, গৌতমের কথা বলছি। তা হুম সেটা তারপর ওই কলা মেলায় গিয়ে খুব ক্লোজলি কথাবার্তা হয়। এমনিতে ওই, হুম আর ওই শৈবালদার রোববার রোববার শনিবার আমরা ক্লাস নিতে যেতাম, তখন ওই হুম ব্রেক গুলোতে দুপুরবেলা খাওয়ার, দুপুরের খাওয়ার সময় হুম এ থেকে বেরিয়ে গিয়ে বাইরে চায়ের দোকানে বসে বা আলোচনা করতাম, এই কথা এরকম আর কি, যেরকম আড্ডা আর কি, আড্ডার মধ্যে থাকতাম আর কি। তা সেগুলো সব মনে পড়ে আমার, মানে ওই রকম সমীর বা শৈবালদার মতন অত ইয়ে ছিল না, কারণ আমি তো যাতায়াত করতাম, হুম, ওই যোগাযোগটা ছিল আর কি। এরকম আমাদের গ্রুপ ছিল, পেন্টার্স ইউনিটি বলে একটা গ্রুপ ছিল। আমরাও হুম। কালকে শৈবালদা সেটা বলছি, আমরাও রাস্তাঘাটে শো করছিলাম, তখন গৌতমরা ওই একই সঙ্গে ওরাও শুরু করলো, অরিজিৎ, গৌতম, সুমিত, হ্যাঁ, এরা ওরা আর কি। স্টেশনে করেছে কয়েকটা এক্সিবিশন। স্টেশনে এক্সিবিশন করা, এগুলো ছিল আর কি। ওই হ্যাঁ হ্যাঁ, ছাত্র বয়সের শেষ দিকটা যেরকম পাগলামি থাকে, এইসব আমরা করতাম আর কি। হুম ওরাও হুম করতো, শুরু করেছিল, তারপর আস্তে আস্তে ছবি নিয়ে এখানে ওখানে দেখানো, এক্সিবিশন করা, যেরকম আমরা শুরু করি ওরাও করি, এরকম না আমাদের মধ্যে খুব। ওই দিজন্ত বলে একটি গ্রুপ আছে, এদের, প্রদীপ, প্রদীপ এদের, তা হুম ওদের হুম, সঙ্গে যেমন মাখামাখি একটা সম্পর্ক ছিল, আবার এদের সঙ্গে একটা সম্পর্ক ছিল। হুম। হ্যাঁ, তা এইরকম আমরা, আমাদের সঙ্গে দুদিক থেকে একটা কানেকশন ছিল। এছাড়া আরো অনেকে ছিল যারা ইন্ডিভিজুয়ালি কাজ করছে, তাদের সঙ্গে যোগাযোগ ছিল এরকম আর কি।
এই সময়টা তো অনেক দিন আগে, প্রায় 30 দিন আগে, 30 বছর আগে, 30 30 বছর আগে। বছরেরও বেশি আর কি। এতটা হ্যাঁ, সময় আগে এখন ওইটা একটা স্মৃতি হিসাবে আসে আর কি, যে আমরা কি করতাম, কোথায় যেতাম, কার কাছে যেতাম, কিরকম কথা বলতাম, মিরাদির কাছে যাচ্ছি কি গণেশদার সঙ্গে কথা বলছি, এই সব আর কি এক্সিবিশন হলে আসা। তো গৌতম ন- অনেক সময় মানে ওই প্রচুর এক্সিবিশন হলে নন্দনে প্রচুর সময় নন্দনে তো তো নন্দনে তো সবাই জড়ো হতো, সিনেমা দেখতে আসতো, নাটক দেখতে আসতো, এরকম আর কি, গান শুনতে যাওয়া, গান শোনা, নাটক দেখা, এইসবই তো ছিল আমাদের। ওকে দেখেছি আমি, ওই নন্দনেও দেখেছি, ঝোলা কাঁধে আর একটু হ্যাঁ, লম্বা মতো ছিল তো, একটা বাদিকে ঝোলা ঝুলিয়ে, একটা একটা পায়জামা পাঞ্জাবি বোধহয় পরতো তখন, খুব সম্ভবত পাঞ্জাবিটা পরতো, হ্যাঁ পাঞ্জাবি আর পড়তো। পায়জামা, একটা হুম, ঝুলিয়ে, কাঁধে ঝুলিয়ে চলে আসতো, এক গাল হাসি হুম, নিয়ে, ওই সময় এরকম ছিল আর কি, চা খাওয়া, এ খাওয়া, গল্প করা। তা এই আর কি, এটা এটা সবারই মনে পড়ে, আমারও মনে পড়ে। আর ওরা তো কালকে বলেছেই। এখন এর মধ্যে সন্ধ্যাকরের কাজ নিয়ে, এই যে সন্ধ্যাকর বা এরা ওর কাজ নিয়ে ভালো বলতে পারতো, আমি শুনেছি সন্ধ্যাকর ওই করতো, হ্যাঁ, কিন্তু ও আসতেই পারলো না কিছুতেই। এখন দেখা যায় এক্সিবিশন হলে ও আসবে হুম, হয়তো, তখন ওর থেকে কিছু শুনে নেবো, রেকর্ড করে নেবো। আর ইয়ে আশু আসার কথা ছিল, কিন্তু আশু পারছে না, ও ব্যস্ত, খুব ভীষণ ব্যস্ত। ও আসতে পারলেও ভালো হতো, ও কিছু কাজ, ও তো এসেছিল তো না ওই এক্সিবিশনের ছবি বাছাই করতে, এরকম একটা বোধহয় এসেছিল আশু। হ্যাঁ আশু ও দুদিনই এসেছিল আসলে। দুদিন ছিল আর কি, হ্যাঁ। তাই আশু এলে আরো ভালো হতো, আরো ওর ছবি সম্বন্ধে জানা যেত, কি বলতো ছবি নিয়ে। কালকে শৈবালদা খানিকটা বলেছে, অরিজিৎ বলেছে, রাজশেখরও বলেছে, এদের যার যার নিজস্ব যে অবজারভেশন আর কি ওর কাজ দিয়ে, সেটা ব্যাখ্যা হুম, করে বলেছে। আরো দুজন এলে ভালো হতো, সেটা এখন এক্সিবিশন হলে জানা যাবে। অবশ্য এক্সিবিশনের তো বোধহয় শেষ দিনটা কত, 19 থেকে কত, 24 না? 24। হ্যাঁ, 24 সোম তো, থেকে হ্যাঁ সোম থেকে 24 তারিখ, হ্যাঁ 24 তারিখে ওরা একটা বোধহয় প্রোগ্রাম অর্গানাইজ করবে ওখানে, যদি করা যায় আর কি, ওপেন একটা মানে ফিজিক্যাল যেরকম হয় আর কি, সবার মতন ওইরকম। তো সেখানে হয়তো কিছু কথা টথা হবে, এই যতটা পারা যায় আমি রেখে দেবো ওর এই হিসাবে, সেগুলো কাজে লাগবে সবারই, যার দরকার হবে। ভবিষ্যতে যদি কোনো ওর কাজ নিয়ে কোনো ক্রিটিক করা হয়, কেউ লিখতে চায়, কিছু করতে চায়, তখন এগুলো হেল্পফুল হবে নিশ্চয়ই। কারণ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে গৌতম নিজে খুব যে এক্সপোজ করতো তা তো না, অনেক জায়গায় যেত, অনেকের সঙ্গে যোগাযোগ রাখতো, ছবি দেখাতো, এগুলো আমি জানি, শুনেছি। কিন্তু ওইভাবে যে আজকাল আর্টিস্ট হওয়ার যে দৌড়টা যেভাবে ওর, সেরকম ঠিক ছিল না, ও একটু মগ্নতা ছিল, নিজের মধ্যে থাকতো, কাজ নিয়ে থাকতো। ওই যেটা বললেন আর কি, যে 18 ঘন্টা সে বসে বসে কাজ করছে, এই জিনিসটা ওর ছিল, ওকে বোঝা যেত, এবং হাসি হাসি মুখ নিয়ে কাজ করতো, আর থাকতো। আমাদের ওখানে তো ওই চিত্রকরের তো অ্যানুয়াল এক্সিবিশন অনেক ছবি আঁকা হতো, বড় বড় সব, সেই সব ছবি ও করতো, বাচ্চাদের নিয়ে কাজ করতো, মিউরাল গুলো, দেয়ালের মিউরাল গুলো আঁকাতো, মানে খুব উদ্যমী ছিল। হ্যাঁ, বাকিরাও ছিল, সন্ধ্যাকর যেমন আসতো, অনেকেই তো ক্লাস নিত ওখানে, সকালবেলা তো স্কুলে অনেকেই ক্লাস নিত, সমীর আসতো। তা তখন দেখেছি মানে উদ্যমটা একটা ছিল দারুণ, তার মধ্যে কাট কাটছে, এটা করছে, যেমন হয় আর কি। কিন্তু ওই মানে আমি ওই ছবিটা আঁকছি, ছবিটা নিয়ে এবার সেটাকে বিক্রির জন্য 10টা গ্যালারিতে প্রচন্ড দৌড়দৌড়ি শুরু করে দিলাম, কি 10 জন লোককে ধরলাম, ওরকম একটা খুব ছিল তা না, না যোগাযোগ করতে যে কোনোদিন তো এই দেখিনি। পেছনে দৌড়ইনি। হ্যাঁ, অতটা ইয়ে ছিল না, কিন্তু সবসময় নিজের কাজ নিয়ে মগ্ন থাকতো, কাজের মধ্যেই থাকতে চাইতো। সে কাজগুলো দেখলেও বোঝা যায়, কাঠগুলো কাটা, ওই যে একটা কাঠ কাটতে তো কম বেগ পেতে হয়, মানে যথেষ্ট পরিশ্রমের কাজ তো ওগুলো। সেসব তো আমি সাইজ গুলো জানি না, নিশ্চয়ই খুব সাইজটা খুব লার্জার সাইজের কাজ এগুলো, ছবিতে দেখে যা মনে হচ্ছে। এই আর কি, এগুলো ও সবই বাড়িতে করতো আর কি, তার মানে মানে ওই দুর্গানগরের বাড়িতে বসেই করতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আর কি। লেখালেখি ওর প্রচুর লেখা আছে, প্রচুর লিখেছে ডায়েরি, হ্যাঁ, তারপরে বইগুলো ছবি এঁকেছে, বইগুলোর মধ্যে ছবি এঁকেছে প্লাস হুম, লিখেছে। আচ্ছা সেই বইগুলো আছে, রাজুদার কাছেও আছে, কিন্তু আমার কাছেও অনেক আছে। আচ্ছা। প্রচুর লেখালেখিও করেছে আর কি, প্রচুর তার মানে লিখেছে। লেখাগুলো পড়া দরকার, মানে পড়া মানে কি, পড়তে পারলে ভালো হতো, কি কবিতা টবিতা লিখতো নাকি, না প্রবন্ধ লিখতো? না না, ওর এই ছবির উপরেই লেখালেখি, ছবি নিয়ে ছবির উপর লেখালেখি। নিয়ে, আচ্ছা ছবি নিয়ে সব হ্যাঁ, লেখাগুলো। ওর ছবি নিয়েই ওর ওখানেই লেখা আছে সবকিছু। আচ্ছা আচ্ছা। আমি তো নিজের দিয়েছি, কাজ, 10 দিয়েছি, সেগুলো নিজের কাজ হয়তো। নিয়ে নিজের কাজ নিয়ে লেখাগুলো।
হ্যাঁ, নিজের কাজের উপরও লেখা আছে প্রচুর। আচ্ছা আচ্ছা এই হ্যাঁ, নিজের কাজ, সমাজ, দেশ, আচ্ছা, সবকিছু নিয়েই আর কি, সবকিছু সবকিছু নিয়ে নিয়ে আর কি। লেখা আছে, সবকিছু নিয়ে লেখা আছে। তাহলে তো ওগুলো একটা পাবলিশ করতে পারলে পড়া যেত আর কি। পাবলিকেশনটা হলে আমরা অনেকে পড়তে পারবো আর কি। হুম হুম পাবলিকেশন মানে কি প্রিন্টিং পাবলিকেশন না, ওই ডিজিটাল পাবলিকেশনও করা যায়, একটু হুম। কম্পোজ টম্পোজ করে আর কি। ওটা পড়া যায়, পড়ে দেখা যেতে পারে, তাহলে বোঝা যাবে ওর ব্যাপারটা আর কি। ওর যে সাইকোলজিক্যাল প্যাটার্নটা কেমন ছিল, যেমন কালকে রাজশেখর বলছিল যে ওর কাজের মূল্যায়ন হওয়া উচিত নতুন করে। হ্যাঁ, ওর কাজের মধ্যে কি ছিল, কিরকম তার সাইকোলজিক্যাল একটা এ, তাহলে হ্যাঁ সে তো অনেক কিছুই হতে পারে, সেটা ধীরে ধীরে করা যাবে আর কি। আমরা তো যত সামান্য চেষ্টার মধ্যে দিয়ে একটু করার চেষ্টা করছি, তারপরে ধাপটা না আর একটু এগোতে হবে সবাইকে, আর একটু ভালোভাবে করা যায় পরবর্তী কোনো এক্সিবিশন বা কিছু আর কি। হুম। এমনি ছোটখাটো কিছু লেখা এখন কি পড়ে শোনানো যাবে, একটু শুনতাম তাহলে। বড় ডায়েরিটা আচ্ছা, এ তো শুভদীপ একটু কথা বলুক, ও তো ওর ফ্যান ছিল শুনেছি। বল ওকে শুভদীপ। একটু আমি শুভ, আন্টির চ্যানেল হ্যাঁ থেকে, মানে এই সেকশন থেকেই জয়েন করছি, হ্যাঁ সরি ফর ঠিক আছে, দ্যাট। হ্যাঁ আমার দুর্ভাগ্য যে আমি কোনোদিনই গৌতম মিশ্রকে সামনে থেকে দেখতে পারিনি, কারণ আমার ও সঙ্গে ওনার পরিচয় হওয়ার কোনোদিন সুযোগ হয়ে ওঠে। কিন্তু আচ্ছা আহ, ভাগ্যক্রমে আমি বেসিক্যালি আমি ওনার যে সুকন্যা রিয়া, আমি হুম রিয়ার বন্ধু, এবং ভাগ্যক্রমে আমি আন্টিকে পেয়েছি আমার জীবনে রিয়ার থ্রুতে আচ্ছা এবং গৌতম মিশ্রার থ্রু থেকে। আচ্ছা যে বিষয়গুলো নিয়ে আপনারা মেনলি কথা বলছিলেন এতক্ষণ ধরে অ্যাবাউট গৌতম মিশ্রর কাজ এবং গৌতম মিশ্রর লেখা, তো হুম যা আমি যত কিছুদিন ধরে এক্সপিরিয়েন্স করেছি, এবং যে এই যে এক্সিবিশন হতে চলেছে, আমরা 19 তারিখ থেকে 24 তারিখ করতে চলেছি জিসি লাহা আর্ট গ্যালারিতে, যেটা হুম, দুপুর 3টে দিকে শুরু হবে এবং রাত্রির 8টায় শেষ হবে। জিসি লাহা আর্ট গ্যালারি, যেটা আমাদের এসপ্ল্যানেড বা ধর্মতলা যেটাকে বলে থাকি সেইখানে, যেখানে আমাদের অ্যারাউন্ড 20 থেকে 30টা গৌতম মিশ্রর পেন্টিং এবং অ্যারাউন্ড 10খানার মতন স্কাল্পচার যাচ্ছে, যেখানে নানা সাইজের নানা রকমের স্কাল্পচার যাচ্ছে, যার মধ্যে দিয়ে তিনি তার মনের ভাব প্রকাশ করেছেন বা তিনি তার কাজ প্রকাশ করেছেন। তাছাড়াও রয়েছে এই যে আন্টি এইমাত্র যেটা বললো যে তার খাতা কাগজে, মানে এমন তো নয় যে সব সময় ছবি আঁকার জন্য ক্যানভাস বা কাগজেরই প্রয়োজন। অনেকেই রয়েছে যারা এমন অনেক ছোট ছোট জিনিসপত্রে তারা অনেক মনের ভাব প্রকাশ করতে পারে। তেমনি কাকুর আমি যতটা কাজ দেখেছি, মানে গৌতম কাকুর যে কাজ দেখেছি, কিছু খাতার উপরে, কিছু ম্যাগাজিনের উপরে কাজ ছিল, ছবি আঁকা ছিল, তার ডায়েরিতে তা আমি ছবি আঁকা দেখেছি। তো সেই সব ক্ষেত্রে সেই সব জিনিসপত্র নিয়েও আমরা এক্সিবিশনে আসছি। 10খানার মতন কাজ থাকবে, যেগুলো আমরা মোস্টলি ওখানে এক্সিবিট করার চেষ্টা করছি। আমরা তার সঙ্গে আরেকটা জিনিস যেটা আপনি বললেন, নীলোৎপল স্যার এই কিছুক্ষণ আগে বললেন যে যদি আমরা কোনো রকম ভাবে গৌতম স্যারের কাজকে ক্যাটালগ করতে পারি বা কোনোভাবে কারো কাছে প্রেজেন্ট করতে পারি, তো সেইটা নিয়ে অলরেডি আমরা একটা কাজ করছি। সেটা হচ্ছে আমরা একটা প্রি ওয়েবসাইট বা প্রি পোর্টফোলিও বানানোর চেষ্টা করছি, যেটা অলরেডি কাজ অন দ্য ওয়ে, আন্ডার প্রসেস চলছে, যেখানে পার্ট বাই পেন্টিং, বাই স্কাল্পচার, বাই যা মেটেরিয়ালের উপরে উনি কাজ করে এসছেন, সেইগুলো ভাগ করে আমরা সেখানে আনছি। পরবর্তী সময়ে হয়তো আমরা সেই জিনিসপত্রগুলোকে সর্বসাধারণের পাশে নিয়ে আসতে পারবো এবং তারা সেগুলোকে ডিজিটাল ফরম্যাটে দেখতে পারবে, এবং পরবর্তী সময় হয়তো আমরা চেষ্টা করবো সেগুলোকে আরো বড় করে, আরো বিগ স্কেলে আমরা নিয়ে আসার, আরো বড় আর্ট ফর্ম গুলো রয়েছে, পেন্টিং গুলো রয়েছে, সেগুলোকেও আমরা নিয়ে আসবো। তো আমার কাছে আমি জবে থেকে গৌতম কাকুর কাজ দেখছি, যদি যেমন আপনি বললেন, আই এম রিয়েলি আ ফ্যান বিকজ মানুষটার বিষয়ে জানা আমার শুধুমাত্র আন্টি এবং রিয়া থ্রু থেকে, মানে ভারতী আন্টি এবং রিয়া থ্রু থেকে। তার ডায়েরি থেকে, তার ডায়েরিতে যে জিনিসপত্র লেখা রয়েছে, সেটা তার আর্টিস্ট হওয়ার সময় থেকে যখন থেকে উনি শুরু করেছেন, এবং কিছু গল্প শোনা, যে গল্পগুলো আমার শুনে আমি সেই মানুষটার প্রতি আকর্ষণ বাড়ে। কারণ
শুধুমাত্র এটাই নয় যে একটা মানুষের সঙ্গে আকর্ষণ তখনই বাড়বে যে তাকে তুমি যখন পার্সোনালি চিনছো বা তাকে তুমি দেখছো। তাহলে তো ভগবান তাহলে সর্বসাধারণের কাছে আসতো আর সবার কাছে কাছের হয়ে উঠতো। ভগবান অনেক দূরে, আমরা সবাই জানি। ভগবান যাকেই আমরা মেনে থাকি না কেন তিনি অনেক দূরে, তাকে আমরা জানি না, কিন্তু তারপরেও তার সঙ্গে আমরা খুব ক্লোজ। কাকুর বিষয়ে যখন আমি জানা শুরু করি, কাকুর লাইফ নিয়ে, আজকেও সকালবেলা যখন আমি এই বাড়িতে এসে উপস্থিত হই যে এই এক্সিবিশনের জন্য কথাবার্তা বা কাজকর্মের জন্য যখন আমি কথাবার্তা বলতে আসি, তো আন্টির কাছ থেকে আমি নানা বিষয়ে জানতে পারি, নানা বিষয়ে শুনতে পাই। তো সেই ক্ষেত্রে আন্টি একটা জিনিস আমায় বলেছিল যে তোকে একটা জিনিস দেখাই। তো জিনিসটা হচ্ছে কাকুর একটা ডায়েরি ছিল, যে সময় কাকু হসপিটালে, রিয়েলি সরি ক্যামেরাটা পড়ে গেল, আমি ধরেই নিচ্ছি। তো যেই সময় কাকু হসপিটালাইজ বা কাকু যেই টাইমে ভর্তি ছিল হসপিটালে, সেই সময় একটা মানুষ তো সব সময় তার নিজের ভাব প্রকাশ করতে চায়, ছবির মাধ্যমে হোক। আমি নিজে বাই প্রফেশনাল ফটোগ্রাফার, আমি ফটোগ্রাফি করি, আমি ছবি তুলি, আমিও চেষ্টা করি যাতে মনের ভাব প্রকাশ করতে পারি। তেমন একটা ডায়েরি কাকুর কাছে ছিল, যেইটার মধ্যে আমি কিছু জিনিস নোটিস করি। তার মধ্যে একটা ছিল, আন্টির কাছেই আমার গল্প ছিল, আমি এটা হয়তো এখানে এসে বলাটা আমার ধৃষ্টতা বা এটা বলা উচিত নাকি আমি জানি না, আমি তাদের থেকে পারমিশন নিইনি এই কথাটা বলতে। সেই ডায়েরিটা যবে থেকে তিনি হসপিটালে ছিলেন সেই সময় থেকে এবং পরবর্তী সময় তার কাছে ছিল। যে দিনকে তিনি আমাদের সকলকে ছেড়ে এইখান থেকে চলে যান, সকালবেলায় এই বাড়িতে বাড়িটা হয়তো অনেকের, আমাদের বাড়ি সব বাড়ির মতন হয়, আমরা জানি বাড়িতে বিছানা আছে, একটা আলমারি রয়েছে, আসি ঘুমাই। কিন্তু এই বাড়িটা যেদিনকে আমি প্রথম দিন আসি, আমি প্রথম দিনই ঢুকে বলেছিলাম এটা শুধুমাত্র একটা বাড়ি নয়, কারণ ঘরে পুরোপুরি ইটস আ সেকেন্ড হোম ফর মি। নট অনলি দ্যাট, কারণ একটা আর্টিস্টের বাড়ি তার প্রমাণটা কি করে হতে পারে, তার আর্টের দ্বারা, আমরা সবাই জানি। কিন্তু পা রাখার সময় থেকে আপ টু বেরোনোর সময় পর্যন্ত যদি আপনার চারিদিকে শুধু কাজ থাকে, শুধু আর্ট থাকে, শুধু স্কাল্পচার থাকে, শুধু পেন্টিং থাকে, এবং প্রতিটা ছবি এক এক রকমের ভাব প্রকাশ করছে, এক এক রকমের কাজ প্রকাশ করছে। কিছু ছবিতে তার ধার্মিকত্ব, তার ভগবান বা তার যে ভাবনা ছিল ঈশ্বরের প্রতি সে তার রয়েছে। কিছু ছবিতে তার নিজের ভাবনা, নিজের প্রকাশ, নিজের সবকিছু রয়েছে। যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম অ্যাবাউট দ্যাট ডায়েরি, সেই ডায়েরিতে আমার আন্টির কাছে এই গল্পটা শোনা যে যেই দিনটিতে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যায়, সেই দিনটিতে সকালবেলা ওই ডায়েরির মধ্যে একটু কাপা কাপা হাতে একটা ছবি আঁকা রয়েছে, এবং ছবিটি হচ্ছে এই বাড়িরই এন্ট্রেন্স, যেটা গেট, তার সামনে একটা ফুল গাছ রয়েছে। যে ফুল গাছটি আমি শুনেছি মাসে শুধু এক মাসই হয়, একটা মাসেই ওই সময়টাতে ওই ফুল গাছটা হয়। এবং এটা আমি জানি না, আমি এটা বললে হয়তো আন্টি বা রিয়া দুজনেই তারাই শুনছে আমার কথা, খুব ইমোশনাল হয়ে পড়বে বা হচ্ছেও। আমি এখানে উপস্থিত থেকে আমি বুঝতেও পারছি, তাদের দুজনকে আমি দেখছি। সেই ক্ষেত্রে সেই ছবিটি তিনি আঁকেন, এবং সেই দিনই দুপুর বেলায় তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান, এই পৃথিবী ছেড়ে চলে যান, মোহমায়া থেকে ছেড়ে চলে যান। যে জায়গাটির ছবি তিনি আঁকেন, সেই জায়গাটির পিছনে তার নিজের একটা অভিব্যক্তি ছিল, তার নিজের একটা স্পেস ছিল, তার নিজের একটা মুখ ছিল। এবং পরে আন্টি আমায় বলে, যখন গৌতমকে নিয়ে আসে, মানে আন্টির কথা হিসাবে বলছি, যখন গৌতমকে নিয়ে আসা হয়, ওই গাছটির সামনেই তার শেষ এই বাড়িতে প্রবেশ, এই বাড়িতে থাকা। তারপরে তাকে নিয়ে যেখানে তার যাত্রা যেই দিকে ছিল সেই দিকে তাকে নিয়ে যাওয়া হয়। তো আমি এখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। আন্টি আমায় বলে, জানিস তো, আমি রাত্রিবেলা যখন থাকি আমি অনুভব করি গৌতম আমার সঙ্গে রয়েছে। আমি যখন ছবি আঁকি আমি অনুভব করি ও আমার কাজ দেখছে, ওকে আমি কাজ বলি। আমি ইনফ্যাক্ট যখন আমি রিয়ার সাথে কথা বলি, ও আমায় বলে যে, জানিস তো, আমি না অনেক সময় ভাবি যে বাবা আমার সঙ্গে রয়েছে, বাবা আমার কাজ দেখছে, কারণ ও ছবি আঁকে, ও ছবি নিয়ে কাজ করে, ওরও কাজ আমি দেখেছি। ওর কাজে অনেক রকমের
ভাব প্রকাশ করেছেন। এবং আমি কোনো না কোনো ক্ষেত্রে আমি আন্টির কাজের মধ্যেও আমি গৌতম কাকুর কাজ খুঁজে পেয়েছি, গৌতম কাকুর মতন কাজ খুঁজে পেয়েছি, আমি রিয়ার কাজের মধ্যেও কাজ খুঁজে পেয়েছি। ওই যে কথাটা এইমাত্র আন্টি বললো যে তিনজনে মিলে এক্সিবিশন করতে চেয়েছিল, তিনজনে মিলে হয়তো কাজ করতে চেয়েছিল। আমি খুব নগণ্য, আমি এই পরিবারের সদস্য নই, আমি এই পরিবারের থেকে অনেকটাই দূরে, কিন্তু তারা আমাকে খুব আদরের সঙ্গে আগলেছে। এবং আন্টি আমায় একটা কথা বলে যে হয়তো আজকে গৌতম বেঁচে থাকলে হয়তো তোকে আরো অনেকটা ক্লোজ করে নিত। আমি জানি না, হয়তো হতো, বাট আশা করছি যে তিনি যেখানেই থাকুক না কেন, যেখানেই উনি আছেন, যেখানেই আছেন ভালো আছেন এবং আমাদের সবার সঙ্গে রয়েছেন। তার কাজের মাধ্যমে, তার আশীর্বাদের দ্বারা তিনি আমাদের সাথে রয়েছেন। এবং এটা হয়তো আমি বাইরের লোক বলছি, কিন্তু হ্যাঁ না, আজকের দিনে আমি হয়তো এই পরিবারেরই অন্যতম এক সদস্য না হলেও সদস্য। সেখান থেকে যারা যারা এই লাইভ দেখছেন, যারা যারা এখান থেকে গৌতম মিশ্রাকে চিনছেন, তাদেরকে একটাই জিনিস বলবো, আপনারা এই 19 তারিখ থেকে 24 তারিখের মধ্যে একবার আপনাদের ব্যস্ত সময়ের মাঝে আপনারা একবার আসুন, দেখুন যে একটা মানুষ তার কাজের মাধ্যমে তাকে কিভাবে ফুটিয়ে তুলেছে, তার কাজের মাধ্যমে তিনি ভাস্কর্যকে, তার অনুভূতিকে, তার ভালোবাসাকে কিভাবে ফুটিয়ে তুলেছে, তার সারা দিনের, তার সারা বছরের, তার সারা জীবনের পরিশ্রমকে তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন। তো এটাই আমার কথা, ভালোবাসুন, ভালো লাগবে আমাদের, আপনারা আসুন, আপনারা এক্সপিরিয়েন্স করুন, আমরা আশা করি যে অনুভূতিটা আমরা প্রকাশ করতে পারবো। তো এইটুকুই। আর নামটা আরেকবার বলে দাও তোমার। আমার নাম শুভদীপ গুপ্ত। শুভদীপ গুপ্ত। আমি বেসিক্যালি এখানকার মানে ছেলে নই, দুর্গানগর ছিলেন, কলকাতায় থাকি, বাই প্রফেশন ফটোগ্রাফার। এবং যদি আপনি জিজ্ঞেস করেন যে কেন এত ফ্যান হয়ে ওঠা, আপনি আমায় প্রথমেই বললেন যে শুভদীপ তুমি তো ওনার খুব বড় ফ্যান। আমার ফ্যান হয়ে ওঠা খুব একটা ছোট্ট জিনিসের মাধ্যমে, কারণ যখন এই এক্সিবিশন শুরু হয়, আমি একটু লেন্দি করছি, অলরেডি 52 মিনিট 23 সেকেন্ডের মতন হয়ে গেছে লাইভটি, সময় অনেকটাই নেওয়া হয়েছে, মানুষের এতটা হয়তো সময় থাকে না তাদের ব্যস্ত জীবনে। বাট আমি একটা কথা ছোট্ট বলি, আমাকে রিয়া, মানে গৌতম কাকুর মেয়ে, আমাকে রিকোয়েস্ট করে যে তুই কি মানে ওরা বাবু বলে ডাকে, রিয়া বাবু বলে সম্বোধন করে গৌতম কাকুকে, তুই কি একটু ছবিগুলো তুলতে পারবি, আমরা এক্সিবিশনে দেব। তো আমার আশা, আমার এই বাড়িতে সেই প্রথম আসা, এসে আমি যেহেতু বাই প্রফেশন, আমার প্রফেশন ফটোগ্রাফার হওয়ার জন্য আমি ছবিগুলো তুলি, স্কালচার গুলো তুলি, এবং হয়তো আমার ওইটুকুতেই সমাপ্তি হয়ে যেত, মানে ওইটুকুতেই হয়তো ছবি তুলে দিয়ে দিতাম, কাজ শেষ হয়ে যেত। বাট কেন জানি না ডে বাই ডে আমি এইখানে ইনভলভ হতে থাকলাম, আমি কেন কিভাবে জানি আমি ইনভলভ হতে থাকলাম। আন্টির ভালোবাসা, রিয়ার আমার প্রতি কেয়ার, বা আমাকে বন্ধুর মতন ভালোবাসা, এবং সব থেকে বড় জিনিস হয়তো ওই মানুষটা, যে মানুষটা আমাদের মধ্যে নেই বা যার জন্য আমাদের এত কিছু করা, সেই মানুষটার ভালোবাসা বা আশীর্বাদ আমাকে এখানে এতটাই ইনভলভ করেছে যে আমি এই এক্সিবিশনটা কেন জানি না আজকের দিনে আর শুধুমাত্র গৌতম মিশ্রর নয়, এই এক্সিবিশনটা পুরো মিশ্র ফ্যামিলির। এই এক্সিবিশনটা তার বন্ধু বিশেষে যারা তারা দিন রাত খেটেছে, সুমিত কাকু, কারণ আমার সঙ্গে মোস্টলি সুমিত কাকুর কথা হতো, রাজু কাকু, অরিজিৎ কাকু, এরা সবাই তাদের হার্ড বেস্ট পরিশ্রম করেছে। তো সেইখান থেকে আমার ইনভলভ হয়ে ওঠা, আমার আজকের দিনে দাঁড়িয়ে এই এক্সিবিশনটা আমারও। আমি নিজের ফটোগ্রাফির এক্সিবিশন করেছি আগে, ফটোগ্রাফি এক্সিবিশনে গেছিও, কিন্তু আজকের দিনে কেন জানি না মনে হচ্ছে আমার নিজের হয়তো ছবি নেই, কিন্তু প্রতিটা ছবি আমার, প্রতিটা ছবিতেই হয়তো তাকে ফুটিয়ে তোলার চেষ্টা, তাকে নিয়ে আসার চেষ্টা। এবং আমরা চেষ্টা করছি মিশ্র পরিবার এবং বন্ধু, যারা এই পরিবারের বন্ধু, যারা এই পরিবারের সদস্য, বন্ধু হয়েও সদস্য, আমরা চেষ্টা করছি যে তাকে তুলে ধরার, আমরা চেষ্টা করছি, আমরা অলওয়েজ চেষ্টা করছি, এবং আশা করছি পরবর্তী সময়ে তাকে আরো বড়ভাবে, আরো তার যে ভাস্কর্যের প্রতি ভালোবাসা, তার যে, তো
চেষ্টা করছি। আমি আমি নিজেও হয়তো আমি জানি না এটা হওয়াটা স্বাভাবিক আমার কাছে, যে আমিও হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়েছি গৌতম কাকুর লেখা পড়ে। আন্টি আমায় এখন বলছে যে, আমার সামনে ডায়েরি দিয়ে গেছে যে তুই পড়, বাট আমি খুবই পড়াতে আমি পড়তে পারি না, কারণ আমি কারণ লাস্ট যখন আমি পড়েছিলাম আমি ইমোশনাল, আমি আন্টিকেও রিকোয়েস্ট করলাম, আমি হয়তো এটা পারবো না, অ্যান্ড জানি না, আমি পারবো না, এটা আমি হয়তো পারবো না, কারণ আমার কাছে তার ছবিটাই অনেক গল্প প্রকাশ করে, অনেক কিছু প্রকাশ করে, অনেক কিছু ভালোবাসা প্রকাশ করে, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বলে গেছে। আসেন, বাই প্রফেসর। আপনারা আসুন, আপনারা রিকোয়েস্ট করছি, আমি আবারও অনুরোধ করছি আপনাদের সকলকে, আপনারা আসুন 19 তারিখ, আমরা 19 তারিখ এক্সিবিশন শুরু করছি 3টের সময়, 8টা অবধি চলবে। এবং যদি 19 তারিখও না আসতে পারেন, যেমন আপনি নীলোৎপল স্যার বললেন যে 24 তারিখে সুমিত স্যাররা একটা প্ল্যান করেছেন যে সবার সামনে তারা গৌতম মিশ্রকে তুলে ধরবেন, তাদের কথার মাধ্যমে তাদের ভাব প্রকাশ করবেন। আপনারা আসুন, তার মাঝখানে যেদিনই আসবেন আমরা উপস্থিত থাকবো, আমরা আপনাকে তার যা কাজ, তার যা অনুভূতি, তার যা যা রয়েছে আমরা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার। তাকে তুলে ধরবো, সব থেকে বড় জিনিসটা, তার কাজকে তুলে ধরবো, তাকে তুলে ধরবো। তো এইটুকুই। আচ্ছা, ধন্যবাদ। একটা জিনিস, সেটা হচ্ছে যে গৌতমের সঙ্গে তোমার সঙ্গ লাভ ছিল, দেখা হতো, কাজের ছবি তোলা এইসব না, তো? আমার সঙ্গে কোনোদিনই গৌতম কাকুর আলাপ হয়নি, ও মানে আচ্ছা, আলাপ হয়নি। আচ্ছা আমার আচ্ছা। সঙ্গে মানে ওই যে আমি বললাম না যে ভগবান দৃষ্টির জন্য ভগবানের কাছে যেতে হয় না, হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ। গুরুর কাছ থেকে শিক্ষা পেতে গেলে যে গুরুর কাছেই যেতে হবে তার আচ্ছা, কোনো ও পরে মিনিং নেই। মারা যাওয়ার পরে আর কি? কারণ গৌতম কাকু মারা গেছে 2022 সালে। আমি স্যারও বলি, কখনো কাকুও বলি, কারণ আমি আন্টিকে আন্টি, কাকিমা বা মা বলি বলে সম্বোধন করি বলে হয়তো আমি কাকু বলি। 2022 সালে উনি আমাদের সকলকে ছেড়ে চলে যান, এবং আমার সঙ্গে এটা হয়তো অনেকেই ভাববেন যে এটাও হতে পারে, এইভাবেও কেউ আগলে নিতে পারে, এটা হয়তো গৌতম মিশ্র শিক্ষা, এটা হয়তো গৌতম মিশ্রার আহ ভালোবাসা, যে আমার সঙ্গে এই পরিবারের সম্পর্ক কিন্তু জাস্ট 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 মাত্র 2 মাসের। আমি এই আচ্ছা। পরিবারের সঙ্গে যুক্ত গত 2 মাস ধরে, এবং এই গত 2 মাসে ভারতী মিশ্র, রিয়া মিশ্র তারা আমাকে তার নিজের সন্তান, নিজের ভাইয়ের মতন ভালোবেসে এসছে, নিজের বন্ধুর মতন ভালোবেসে এসছে। এবং এই শিক্ষাটা গৌতম মিশ্রের জন্য, এই শিক্ষাটা শুধুমাত্র গৌতম মিশ্র শিক্ষা, এই ভালোবাসাটা গৌতম মিশ্রের ভালোবাসা। আমি তাদের মধ্যে সেই ভালোবাসাটা পাই, তাদের মধ্যে থেকে গৌতম মিশ্রের ভালোবাসাটা পাই। তো দ্যাটস ইট। আমি হয়তো আজকের দিনে আমি ফ্যান, আমি অলওয়েজ ফ্যান, কিন্তু শুধুমাত্র আমি ফ্যান নই, আমি যতটুকু ছবি আঁকার চেষ্টা করে এসেছি ছোটবেলা থেকে, তাতে আমার হয়তো শিক্ষাগুরু কেউ না কেউ ছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি গুরু, ফ্যান বা যাই বলুন না কেন, যেভাবেই সম্বোধন করি না কেন তাকে, আজকের দিনে গৌতম মিশ্র সেই গুরুদের মধ্যে উনি একজন, আজকে তিনি তার জায়গাটা তৈরি করে ফেলেছেন। তো এইটুকুই। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। অসংখ্য তো ধন্যবাদ। হ্যাঁ, আহ, হ্যাঁ আসলে হ্যাঁ। ওর এটা কি হলো বাবু? বাবু বাবু এটা কি হলো? সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওর লেখা এতটা পেঁচানো, আর ওর হাতের লেখা আমি ঠিক উদ্ধার করতে পারি না। কিছু কিছু লেখা রয়েছে, এত লেখা যে আমি বুঝেই উঠতে পারি না, চেষ্টা করি আর কি। আচ্ছা। তবে 10টা কাজ ওখানে লেখার বড় কাজ যাচ্ছে, আপনি ওখানে পেন্টিং হয়ে থাকবে ওখানে। আর এগুলো তখন মানে সুমিতদা, অরিজিৎদা হয়তো ওর হাতের লেখাটা বুঝবে, আমি ওর হাতের লেখা খুব একটা বুঝেই উঠতে পারি না। ও আচ্ছা আচ্ছা, পড়তে অসুবিধা হচ্ছে, মানে হ্যান্ড রাইটিং আর কি? ওর খুব হ্যান্ডরাইটিং, মানে খুব প্রচুর লেখা, মানে আমি বুঝে উঠতেই পারি না ওর লেখাটা।
মেয়ে পারবে না পড়তে? এ বাবু, আমি পড়তে পারবো কাকে? বাবু পড়তে পারবে না, দেখি বাবুকে ও দিয়ে পারবে না, ও পারবে না। ডাক দে। তাহলে একটা কাজ করুন, আপনি একটু এটা দেখিয়ে দিন ক্যামেরার সামনে, খাতাটা খুলে দেখিয়ে দিন, পরে তো এগুলো পাবলিকেশন হবে, তখন দেখা যাবে। হুম, একটু কিছুক্ষণ রাখুন, একটু কয়েক সেকেন্ড, তাহলেই হবে। একটু একটু খারাপ করে, হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি করতে পারলে ভালো হয়, পড়া যাবে। দেখি, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, ঠিক আছে, ভালো। দেখি মেয়ে পড়তে পারে না। হ্যাঁ দেখুন, ও পারে যদি পড়তে। মানে আমার একটু অসুবিধাই হয়, মানে ওর ইদানিং ও হ্যাঁ, লাস্টের দিকে দ্রুত লিখতো, খুব দ্রুত লিখতো, যার জন্য আমি বুঝে উঠতে পারি না। জড়িয়ে লেখার সঙ্গে হ্যাঁ, মানে জড়িয়ে। জড়িয়ে লেখা। দেখি মেয়ে পড়তে পারে কিনা। শুভদীপ, এই লেখাটা পড়তে পারবে, লেখাটা পরিষ্কার আছে, তুমিও পড়তে পারবে। এটা দিয়ে এটা পড়তে পারবে, এই লেখাটা পরিষ্কার আছে, একটু দাও। আমি কি শুরু করতে পারি? হ্যাঁ, এক মিনিট, এটাকে অফ করি। হ্যাঁ এবার। অদ্ভুত বাতাবরণ এখন আমার হৃৎপিণ্ড দিয়ে, বুকের মাঝখানে যেন শালক সংশ্লেষের শিরশিরে ঠান্ডা হাওয়া সমস্ত সকাল কাটে অজানা আবেগে। তারপরে হয়তো রাত্রের এলোমেলো বিষণ্ণতা, ঝাপট, আবেগের সবিরোধে ওই একই কবিতার লাইন তো এটা? সব একই, কিন্তু কিছু কিছু ওয়ার্ড হয়তো বুঝতে পারছি না, আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে না। ওই কারণে খুব পেঁচানো তো। হুম, পড়তে আসলে সেই, হ্যাঁ, ওটা খুব যারা রেগুলার ওর লেখাপত্র পড়তো টড়তো তারা হ্যাঁ পারবে আর কি। হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে এরা, এদের সঙ্গে তো লেখালেখি নিয়ে যোগাযোগ ছিল, সন্ধ্যাকর বা অরিজিৎ, ওরা পারতো হয়তো, ওরা থাকলে কেউ একজন পড়ে দিতে পারতো হয়তো। হ্যাঁ অবশ্য হ্যাঁ ওরা এটা তো অনলাইনে, তাই তো, সেটাও ঠিক। আমার মনে হচ্ছে ওই ঘরে থাকলে, ওই এর মতন, শুভদীপের মতন থাকলে কেউ, ওরা কেউ থাকলে পড়ে দিতে পারতো। ঠিক আছে, একটু পড়তে বললাম আর কি, দেখাতে বললাম এই। আর কিছু হুম। থাকলে আহ, ভারতী কিংবা তুমি যদি বলতে পারো, দেখো আর কিছু বলার আছে কিনা। আমি তো যত রকম ভাবে প্রশ্ন করে কিছু কিছু বলাতে পারলাম আর কি, মানে তথ্য বার করাতে পারলাম আর কি। হ্যাঁ, আর তোমার আর কিছু নতুন করে বলার থাকলে বলো বলো। ভারতীর যদি কিছু বলার থাকে দেখো, মা যদি কিছু বলেন তাহলে দেখো। আর শুভদীপ তো ভালোই বলছে, ও যদি আরেকবার এসে বলে তাহলে আরো ভালো হয়, তো সুন্দর বলে কথাবার্তা দেখছি। হুম।
নানা দিক থেকে আমি তো রাখলাম প্রসঙ্গগুলো, হুম। আর নাহলে আমাকে এটা লাইভটা এবার তাহলে শেষ করতে হয়, মানে ফিনিশ করতে হয় আর কি আপাতত। হ্যাঁ, সেটা সবাই দেখো তোমরা। আসবেন। হ্যাঁ, হ্যাঁ সবাই আসবেন 19 তারিখ। হ্যাঁ নিশ্চয়ই, সে তো সবাই আসবেই। হুম। শুভদীপ তো বলেই এতে বলেই রাখলো, অ্যাপিল করে রাখলো দর্শকের সামনে, আপনারা আসবেন হ্যাঁ দেখবেন এরকম আর কি। আমরাও তো বলছি, সেটা দেখা হবেই, আমাদের সবার সঙ্গে সবার দেখা হবে। তাহলে হ্যাঁ ক্লোজ হবে। করবো আজকে তাহলে। হ্যাঁ, আবার এখন দেখা লাইভ হবে থেকে সবার দেখা হবে। সাথে। সবাই যেন আসবেন, এক্সিবিশনটা হ্যাঁ দেখবেন, নিশ্চয়ই, সবার এ তো ভালো থাকবোই লাগবে। আমি তো। হুম। তাহলে আচ্ছা। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এখন শেষ করছি তাহলে, হ্যাঁ হ্যাঁ লাইভ নমস্কার। শেষ করছি তাহলে। নমস্কার। নমস্কার। রিয়া নমস্কার। হুম, নমস্কার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লোজ করছি তাহলে। হুম।